তো আমরা আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন গুলো নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার বাই চ্যাপ্টার সাজেশন নিয়ে আলোচনা করব। সো আপনাদের প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে এলিমেন্টারি কনসেপ্ট অফ লজিক অ্যান্ড ট্রুথ টেবিল। সো এই লজিক এবং ট্রুথ টেবিল থেকে আপনারা পরীক্ষাতে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন পাবেন। 2 থেকে 3টা প্রশ্ন অবশ্যই পাবেন, তবে সরাসরি প্রশ্ন কোনো চ্যাপ্টার থেকে কমন না আসতে পারে। সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে বুঝে বুঝে করতে পারেন, যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসলে আপনারা আনসার করতে পারবেন। আচ্ছা, সো দেখেন, এলিমেন্টারি কনসেপ্ট অফ লজিক অ্যান্ড ট্রুথ টেবিলের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে আমরা একটু একটু করে দেখবো। আচ্ছা, বোর্ডে কি এগুলো দেখা যাচ্ছে নাকি ছোট হয়ে যাচ্ছে? আগস্টের শেষে হওয়ার পসিবিলিটি আছে, বাট মোস্ট প্রবাবলি হচ্ছে পরীক্ষা ও সরি সরি সরি, এখানে একটা জিনিস আমার বলতে ভুল হয়েছে। আপনাদের পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর। বিষয়টা জন্য আমি এক্সট্রিমলি সরি। আপনাদের পরীক্ষার সম্ভাব্য সময় আগস্ট, বাট আগস্টে মিস না হলে সেপ্টেম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, আমি অক্টোবর ভুলে লিখে ফেলছি, মানে আমি সেপ্টেম্বরের ফার্স্ট উইক লিখতে চেয়েছিলাম, সেটা অক্টোবর হয়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, এটা এটা টোটালটা হচ্ছে মেজর সাবজেক্ট, ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স মেজর সাজেশন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। বিষয়টি যেন আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে। আচ্ছা, তো চলুন আমরা শুরু করি, আমরা আলোচনা করি। ওকে ওকে, সো এখানে আমরা প্রশ্নগুলো একটু দেখি। সো আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যে দেখাও যে পি এবং কিউ এই অংশটা এবং এই অংশটা সমতুল্য। এইটা আপনাকে প্রুফ করতে হবে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই অংশ সমান এই অংশ, মানে এই টোটাল অংশের মান আপনাকে বের করতে হবে এবং সেটা সত্যতার টেবিল যাচাই করতে হবে। এগুলো আমাদের ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, এইটা একটু আমরা দেখি। এই প্রশ্নটা 2 ভাবে আসতে পারে, অ্যাকচুয়ালি এই প্রশ্নটা 3 ভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে? যদি আপনাকে বলে যে দা মর্গানের যে ফর্মুলা গুলো আছে ট্রুথ টেবিলের ক্ষেত্রে, সেইগুলো আপনারা মানে প্রমাণ করো, তখন আপনাকে আগে এই বিষয়টা জানতে হবে যে এই দুইটা হচ্ছে আমাদের কি দা মর্গানের যে ট্রুথ টেবিল রিলেটেড যে কনসেপ্ট সেইটা। সো আপনি যদি এই বিষয়টা না জানেন যে এই দুইটা হচ্ছে দা মর্গানের কনসেপ্ট, তাহলে কিন্তু আপনি ওটাকে সলভ করতে পারবেন না। সো এই জিনিসটা আপনার ব্রিফ কোয়েশ্চেনের জন্য এই দুইটা আপনাকে মনে রাখতে হবে যে এই দুইটা হচ্ছে দা মর্গানের ফর্মুলা ট্রুথ টেবিলের ক্ষেত্রে, এবং এইটা প্রমাণ পরীক্ষাতে আসার পসিবিলিটি এই বছর খুবই 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 বেশি। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এটাকে আমরা স্টার মার্কস দিয়ে দিলাম। এই প্রশ্নটাকে আমরা স্টার মার্কস দিয়ে দিলাম। ঠিক আছে, নন মেজর কিছুদিন পরে, আমরা মেজর গুলো আগে শেষ করবো, তারপর হচ্ছে নন মেজর। ঠিক আছে, ওকে নেক্সট। এই প্রশ্নটা দেখেন, নিম্নের উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য। সমতুল্য মানে হচ্ছে এই অংশের যে ট্রুথ টেবিল তৈরি হবে এই অংশের ক্ষেত্রেও একই রকম ট্রুথ টেবিল বলতে এই অংশের ক্ষেত্রে যে সত্যতা মানগুলো দিবে এই অংশের ক্ষেত্রেও কিন্তু একই সত্যতা মান দিবে। যদি দুইটা পার্ট একই রকম সত্যতা মান দেয়, তখন এই দুইটা পার্টকে আমরা বলতে পারবো যৌক্তিকভাবে সমতুল্য। সো এই বিষয়টা এভাবে আসতে পারে, অথবা এটাকে এভাবেও দিতে পারে। একই বিষয়, এই দুইটা একই বিষয়, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই। এই প্রশ্নগুলা, সাজেশনে দেওয়া প্রশ্নগুলা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোনোভাবেই এগুলাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। ওকে, এখন এইটা দেখেন, এইটা আপনারা পড়াশোনা করেন না, সেইটা নিয়েও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আছে। কি প্রশ্ন? যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল কাম হবে, অর্থাৎ তুমি সফল হবে। তুমি সফল কাম হও নাই, দ্যাট মিনস তুমি পড়াশোনা করো নাই বা পরিশ্রম করো নাই। পড়াশোনা না করলে কি ভালো রেজাল্ট করা যায় নাকি? দেখেন, পরীক্ষা তো এটা আসে, পড়াশোনা করতে হবে, তাহলেই ভালো রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে, এইটা এভাবেও আসতে পারে। এবং যুক্তিটির বৈধতা যাচাই করার কথা বলা হয়েছে যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কৃতকার্য হবে, অর্থাৎ তুমি পাস করবে। তুমি যেহেতু কৃতকার্য হও নাই, তুমি ফেল করেছো, ডাব্বা মেরেছো, দ্যাট মিনস তুমি ফেল করেছো। এর জন্য আমাদেরকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা সামনে আগাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি বলা হয়েছে যে ট্যাটোলজি বা টটোলজি এবং ফ্যালাসি।
টটোলজি মানে হচ্ছে স্বতঃসিদ্ধ, যেটা সবসময় সত্যতা মান প্রদর্শন করবে, সত্য মানে সবসময় সত্য হবে, এবং ফেলাসি মানে হচ্ছে সবসময় সেটা মিথ্যা হবে, অর্থাৎ যুক্তি দোষ। যুক্তি দোষ সবসময় মিথ্যা, ঠিক আছে। যেমন ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন আপনি বিয়ে করেছেন, সো আপনার বউ হচ্ছে আপনার ফ্যামিলির হচ্ছে মনে করেন হর্তাকর্তা বলা যায়। সো উনি যা বলবেন সেটাই সত্য। সো ওনার ব্যাপারটা হচ্ছে কি, ওনার ব্যাপারটা হচ্ছে টোটোলজি, আর আপনি যাই বলবেন সেটাই হচ্ছে মিথ্যা, তার মানে আপনি ফেলাসির অন্তর্ভুক্ত। সো ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সো এটা অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। এই যে দেখেন আবার পড়াশোনা নিয়ে চলে আসছে, যদি আমি গণিতে ভালো নম্বর পাই তবে আমি পরীক্ষায় পাশ করব। ভালো নম্বর পেলে আপনি পাশ করবেন, কম নম্বর পেলে ফেল করবেন। আমি গণিতে ভালো নম্বর পাবো কেবল যদি, মানে যদি এবং কেবল যদি, এখানে যদি ভুল হয়েছে, যদি এবং কেবল যদি আমি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই। মানে আমি গণিতে ভালো করব যদি আমি গাণিতিক যুক্তি, অর্থাৎ এই যে এখানে আমরা আলোচনা করতেছি এই যুক্তিতে আমরা ভালো নম্বর পাই। যেহেতু আমি ভালো নম্বর পাই নাই, তার মানে আমি গণিতে পাশ করব না, আমি ডাব্বা মারবো। তো এই যে প্রশ্নগুলো এখানে 6 থেকে 7টা প্রশ্ন দেয়া হয়েছে, এই প্রশ্নগুলা আপনার লজিকের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ ট্রুথ টেবিল রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনারা এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবে। এখন বলেন ট্রুথ টেবিল নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, ট্রুথ টেবিল নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, একটু দ্রুত করবেন, ঠিক আছে। একটু একটু দ্রুত। ট্রুথ টেবিল নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি না? খুব দ্রুত বলতে হবে ভাই, দ্রুত না বললে তো সমস্যা। হ্যাঁ, উদাহরণটা ভালো, এটা বাস্তবতা, তো এটা বাস্তবতা না, বাস্তবতা তো অলওয়েজ এরকমই হয়, তিতা তিতা টাইপের হয়, মানে ভালো লাগে না এরকম কিছু একটা আর কি। আচ্ছা যাই হোক, এখন আসেন আমরা সেট থিওরিতে আসি। সেট থিওরিতে আপনার প্রশ্নগুলা খুবই কমন কয়েকটা প্রশ্ন আছে, 3-4টা প্রশ্ন আছে, ওইগুলোই পরীক্ষাতে সাধারণত এসে থাকে। তো দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে এ এবং বি দুইটা যদি সেট হয় তাহলে এই অংশ সমান এই অংশ আপনাকে প্রুফ করতে হবে, অথবা এই অংশ সমান এই অংশ প্রুফ করতে হবে, একই বিষয়। এখানে এ এবং বি দুইটা সেট, আর এই ব্যাপারটা আপনাকে প্রুফ করতে হবে। বিষয় কিন্তু এইটাই, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে দেখেন এই প্রশ্নটা একটু দেখেন, এই টাইপের একটা প্রশ্ন আপনারা 100% পাবেন। এই টাইপের প্রশ্ন 100% পরীক্ষাতে পাবেন। আর আমরা এক দুইটা দেখে ফেলি। দেখেন এইগুলো একটু দেখেন, এই যে 2 3, দেখেন এই 2 এই 3, এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% আসবে, মানে আসবেই, ঠিক আছে। আর পাশাপাশি এই প্রশ্নটাও একটু পড়ে নেবেন, বাট এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই বছরের জন্য এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে আমি 4টা প্রশ্ন দিলাম, যদি এবং কেবল যদি একটু বুঝিয়ে দিলে ভালো হতো। লাস্ট প্রশ্নটা আমি এটার পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। পিডিএফটা আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব, সেখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে নেবেন, চাইলে প্রিন্ট করতে পারেন, হোয়াট এভার যা ইচ্ছে আপনারা করতে পারেন। তবে আবার ওইটা নিয়ে আবার কেউ উল্টো পাল্টা কাজ করেন না আর কি, তাহলে আবার সমস্যা। আচ্ছা দেখেন সেট থিওরিতে এই 4টা প্রশ্ন পড়লে আশা করি হয়ে যাবে। একটা প্রশ্ন সাধারণত এসে থাকে সেট থিওরি থেকে, মাঝে মধ্যে 2টা প্রশ্ন আসে। তো 2টা প্রশ্ন আসলেও আশা করি আপনারা যদি এই 2টা প্রশ্ন যদি আপনারা ঠিকভাবে বুঝে পড়তে পারেন, তাহলে এই 2টার মধ্যে একটু চেঞ্জ করেও যদি আসে তাহলে আপনি পারবেন। কেমন চেঞ্জ দেখেন, এই প্রশ্নটা এভাবে, যেমন এ ক্রস, এখানে ছিল বি ইন্টারসেকশন সি, পরীক্ষাতে আসলো বি ইউনিয়ন সি দিয়ে, আর এটা এরকম এ ক্রস বি, এখানে ইন্টারসেকশন হয়ে গেল ইউনিয়ন এ ক্রস সি। তার মানে এই টাইপের পরিবর্তনগুলো যদি পরীক্ষাতে হয় আর আপনি যদি না বোঝেন তাহলে তো সমস্যা। যেমন আমরা জানি যে ইন্টারসেকশন থাকলে আমরা এবং লিখি, এবং কেন লিখি এটা আমরা ক্লাসে আলোচনা করেছে, এখানে আলোচনার বিষয় না, জাস্ট আমি মনে রাখার জন্য। তাহলে এইটা যদি পরীক্ষাতে আসে ভাই, এইটা আপনি যেভাবে সলভ করেছেন একেবারে হুবহু সলভ করবেন, শুধু
এই এবংটার পরিবর্তে আপনি লিখবেন অথবা। কাহিনী শেষ, কাহিনী শেষ, এতটুকু হচ্ছে কাহিনী। ঠিক আছে, সেট থিওরি কমপ্লিট, সেট থিওরি কমপ্লিট। মেজর ফান্ডামেন্টাল ভাই, মেজর ফান্ডামেন্টাল, টোটালটাই হচ্ছে মেজর। ঠিক আছে, নন মেজর না। আচ্ছা, সেট থিওরি নিয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সেট থিওরির এই 4টা প্রশ্ন যদি ভালো করে পড়েন, দ্যাটস এনাফ। ঠিক আছে, যদি বুঝে পড়তে পারেন আর কি। ওকে, চলেন আমরা একটু রিলেশন পড়ি। জীবনে অনেক রিলেশন করলেন, এখন একটু পড়াশোনার মধ্যে আমরা একটু রিলেশন খুঁজে বেড়াই। তো এখানে এই প্রশ্নটা একটু দেখেন, এখানে কি বলেছে। এখানে ব্যাপারটা হচ্ছে এমন যে এ একটা সেট, বি হচ্ছে একটা সেট, এবং এ থেকে বি এ এফ হচ্ছে একটা ফাংশন, এবং এ এবং বি দুইটা কিন্তু অশূন্যক, শূন্যক না, কিন্তু অশূন্যক। অশূন্যক না হলে সেটা ফাংশন হয় না। তো এই যে করলাম, এইটা দ্বারা সংজ্ঞায়িত। এখান থেকে বলেছে এটা এক এক প্রমাণ করার জন্য, সার্বিক প্রমাণ করার জন্য, এবং এফ ইনভার্স। তো এফ ইনভার্স মানেই হচ্ছে বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন। এফ ইনভার্স মানে হচ্ছে এই যে এফ ফাংশনটা, এই এফ ফাংশনের বিপরীত ফাংশন, একই বিষয়। পরীক্ষাতে যদি আপনাকে বলে এফ ইনভার্স এর একটি ফর্মুলা নির্ণয় করো, দ্যাট মিনস এই যে এফ, যে ফাংশনটা দেয়া আছে, যেটা এ থেকে বি তে একটা ফাংশন, এবং এখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এটার উপর ডিপেন্ড করে আসলে আমরা টোটাল কাজটা করব। এই প্রশ্নটা বা এই রিলেটেড প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এই এফ অফ এক্স ফাংশনটা চেঞ্জ হয়ে অন্য একটা ফাংশন দিয়ে আসতে পারে, বাট কিন্তু পারতে হবে আপনাকে। 21 সালের প্রশ্ন একটু দেখে দেবেন ভালো করে। আচ্ছা, ঠিক আছে, দেখেন গফ, আপনারা অনেকেই তো বলেন গফ বফ, তাই না? এই যে গফ, কত সুন্দর, জি ও এফ, গফ, বাস্তব জীবন থেকে নেয়া। ঠিক আছে, গফ, গফ আপনারা তো এরকম লেখেন। ঠিক আছে, গফ, কিন্তু এই জি এফটা যখন বাংলায় হয়ে যায় তখন সেটা হয়ে যায় গফ। আর এই গফ হচ্ছে এই গফ, ওইটা না কিন্তু। ঠিক আছে, সো এই যে গফের ইনভার্স মানে বিপরীত, সেটা হয়ে যাবে এফ ইনভার্স, তারপর হচ্ছে ও জি ইনভার্স। এই টাইপের প্রশ্ন 100% আসার পসিবিলিটি। এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, আবার এটা বফকে গিয়ে বললেন না বা গফকে গিয়ে বললেন না, তাহলে আবার সমস্যা। আচ্ছা, দেখেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি খুবই কম প্রশ্ন দিয়েছি এই চ্যাপ্টার গুলো, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। এখানে একটা ফাংশন দেয়া আছে এবং এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। এই সেম প্রশ্নটা ক্যালকুলাস 1 এর মধ্যেও আছে, ওইখানেও এটাকে ডিটেইলস পড়ানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই পড়তে হবে আপনাদেরকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে আরো একটা প্রশ্ন দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে সাজেশনে দেওয়া প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি আর কি। এই যে দেখেন, এফ ইনভার্স এ ইন্টারসেকশন বি সমান এফ ইনভার্স এ ইন্টারসেকশন এফ ইনভার্স বি। 12, 14, 19, 22 পরীক্ষাতে এসেছে। খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা ডোমেন রেঞ্জটাও একটু করে যাবেন। তো এতটুকু আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে রিলেশন এবং ফাংশন নিয়ে। এখন আমরা আলোচনা করব রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে। আচ্ছা, রিয়েল নাম্বার সিস্টেমে যাবার আগে আমি একটু আপনাদের দেখে নিচ্ছি, এখানে আমরা 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। 3টা চ্যাপ্টার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন বা কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে বলেন, সমস্যা নাই, আমরা একটু সামনে আগাবো। একটু দ্রুত রেসপন্স করতে হবে কাইন্ডলি। একটু দ্রুত করেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? চলেন আমরা একটু রিয়েল নাম্বার সিস্টেমে চলে যাই। রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা জোট, পিডিএফ আমাদের ওয়েবসাইটে পাবেন। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটু শর্টকাটে আলোচনা করে ফেলি। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস বা ওয়েবসাইটে আপনি কিভাবে ঢুকবেন সেটা আপনাকে একটু বলি। আচ্ছা, কোথায় চলে আসলাম? দেখেন আপনারা কি করবেন, আপনারা জাস্ট হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যাবেন,
ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট পাইমেথ ক্লাব লিখে সার্চ দিবেন। এই যে আমি এখানে পাইমেথ ক্লাব লিখে সার্চ দিলাম। পাইমেথ ক্লাব লিখে সার্চ দিলেই দেখেন এইভাবে একটা অপশন চলে আসবে। এভাবে একটা অপশন চলে আসবে। এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। যাই হোক, আমাদের ওয়েবসাইটে কাজ চলতেছে, যার জন্য এখনো সবকিছু আপনি পাবেন না। এই যে সাজেশনে ক্লিক করবেন, ক্লিক করে অনার্স ফার্স্ট ইয়ার সাজেশনে ক্লিক করবেন। এগুলো হচ্ছে 2023 সালের সাজেশন। আমি আপনাদের সাজেশন এখন আপডেট করিনি। এইখানেই হচ্ছে আপনারা 2024 সালের সাজেশনটি প্রথম এই 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 বক্সের জায়গাতে আপনারা পেয়ে যাবেন। তো মনে করেন এটা 2023 সালের সাজেশন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে একটা পিডিএফ দেওয়া থাকবে, ডাউনলোড পিডিএফ। এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 23 সালের ইতিহাসের সাজেশন। এগুলো হুবহু কমন আসছিল রে ভাই, হুবহু কমন আসছিল। যাই হোক, আপনাদের 24 সালের সাজেশনও আমি দেব। সবগুলো সাবজেক্টের সাজেশন দেয়া হবে, প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট চিল। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা কি বুঝতে পেরেছি কিনা? আমরা কি বুঝতে পেরেছি কিনা একটু বলবেন। আচ্ছা, সো আমরা চলে আসলাম রিয়েল নাম্বার সিস্টেমে। ওকে, সো রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে প্রথমত ছোট ছোট কিছু প্রশ্ন আছে যেগুলো আপনাকে পড়তে হবে। যেমন এই যে প্রশ্ন দেখেন, এগুলো খুবই ছোট প্রশ্ন, খুবই ছোট ছোট প্রশ্ন। রিয়েল নাম্বার সিস্টেমে কিছু থিওরাম আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো সেগুলো একটু কি আমরা একটু দেখে নিব। তিনটে থিওরাম আছে, একটু লক্ষ্য করি। প্রথমটা হচ্ছে এই যেটা যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। এইটাকে, এই যে ব্যাপারটা, এইটা প্রশ্ন চেঞ্জ হয়ে পরীক্ষাতে এরকম আসতে পারে, এরকম আসতে পারে। অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য, এটা পরীক্ষাতে চেঞ্জ হয়ে আসতে পারে। অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য, এইটা পরীক্ষাতে চেঞ্জ হয়ে আসতে পারে। অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য চেঞ্জ হয়ে আসলে কিন্তু আনসার করা জানতে হবে, ঠিক আছে? এইটা ভাই খুবই সহজ একটা প্রশ্ন, একবার করলেই আপনি সলভ করতে পারবেন। এইটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম বর্ণনা এবং প্রমাণ করো, অথবা এইটার যে ডেফিনিশনটা আছে সেটা দিয়ে পরীক্ষাতে আসতে পারে। যেমন যদি এক্স বাস্তব সংখ্যা হয়, ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, একটু লক্ষ্য করে, এক্স বাস্তব সংখ্যা এবং ওয়াই হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে আমাদেরকে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n থাকবে যেন nx গ্রেটার দেন y হয়। এই ব্যাপারটাই হচ্ছে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম। এইটা পরীক্ষাতে আসার পসিবিলিটি খুবই বেশি। এই যে এখানে তিনটা থিওরাম আছে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা থিওরাম থেকে আপনারা পরীক্ষাতে এক বা দুইটি 100 না, 1000% ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মানে এখানে যে তিনটা থিওরাম আছে, এই তিনটা থিওরাম থেকে একটি অথবা দুইটি পরীক্ষাতে আসবে, মানে আসবেই। এগুলো প্রতি বছর আসে ভাই, একটা প্রতি বছর আসে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে আমরা একটু দেখি। আচ্ছা, বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য, এটা 4 মার্কসের জন্য, 4 মার্কস অথবা 3 মার্কস, মানে আপনাদের মেবি 3 মার্কসের প্রশ্ন থাকে, 4 মার্কস বা 5 মার্কস যত থাকে, মানে ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ছোট প্রশ্ন, ছোট প্রশ্ন মানে হচ্ছে খ বিভাগ, খ বিভাগ। এই বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য আছে 6 থেকে 7টা। এই ক্রম স্বীকার্যগুলো পরীক্ষাতে আসে 5, 6, 7 এরকম কিছু একটা, মানে এক্স্যাক্টলি কোয়ান্টিটিটা মনে নাই। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে পরীক্ষাতে আসে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে দেখেন, এই প্রশ্নটা পড়বেন, সহজ একটা প্রশ্ন। আচ্ছা, এইটা দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা মেবি শক্তি উপপাদ্য, শক্তি উপপাদ্য দেখেন 12, 14, 20, 22-এ পরীক্ষাতে এসেছে। এই বছরের জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে মৌলিক অসমতার প্রশ্ন, ঠিক আছে? দেখেন এই যে ক্রমস্বীকার্যের পরে এই যে যেগুলো আছে সবগুলো হচ্ছে মৌলিক অসমতা, চ্যাপ্টারের নাম লেখা হয় নাই। এগুলো হচ্ছে মৌলিক অসমতা যে চ্যাপ্টার আছে, অসমতা চ্যাপ্টারের প্রশ্ন। এই যে এখানে আরো একটা প্রশ্ন আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে স্কিপ করার কোনো সুযোগ নাই। দেখেন এগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। 10, 9, 8 এই তিনটা থেকে আপনারা একটা প্রশ্ন পাবেন। এই 11 নম্বরটা করবেন, সাজেশনে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করবেন। এগুলো স্কিপ না করাটাই আসলে বুদ্ধিমানের কাজ। আপনাদের ফাইনাল পরীক্ষার আগে আমি একটা শর্ট সাজেশন দিব, যারা কোর্সে আছেন শুধু তারাই কিন্তু শর্ট সাজেশনটা পাবেন, বা যারা আমাদের এক্সাম বেঁচে আছেন তারাই শুধু শর্ট সাজেশন পাবেন। এই সাজেশন সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, এখন আসেন কমপ্লেক্স নাম্বার সিস্টেমে।
তো কমপ্লেক্স নাম্বারের ছোট ছোট প্রশ্নগুলো জাস্ট একটু দেখে নিব আমরা। এই যে অঞ্চলের বর্ণনা, এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো আপনার অঞ্চলের বর্ণনা আসতে পারে। এইটার সঞ্চার পথ নির্ণয় করার কথা বলা হয়েছে। তারপর এই প্রশ্নটা একটু দেখি, এইটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই যে 3 নম্বর প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে, যে এইভাবে আসতে পারে, এভাবেও আসতে পারে, ঠিক আছে। এখানে জেড এই সি দ্বারা আসলে কমপ্লেক্স নাম্বার সিস্টেমকে বোঝানো হয় বা কমপ্লেক্স নাম্বারকে বোঝানো হয়। 4 নম্বর প্রশ্নটা দেখেন, দুইটা জটিল সংখ্যা নির্ণয় করে যাদের যোগফল 6 গুণফল 18। এখন পরীক্ষাতে আসলো যোগফল হচ্ছে 10 আর গুণফল হচ্ছে আপনার 12, সরি, যোগফল 10 গুণফল 25। এখন আপনি যদি ওইটাকে সলভ করতে না পারেন তাহলে সমস্যা না। একই টাইপের প্রশ্নগুলো অবশ্যই আপনার সমাধান করা জানতে হবে। আচ্ছা, এই টাইপের ছোট ছোট প্রশ্নগুলো একটু দেখে যাবেন। এগুলো হচ্ছে ডি ময়বারের সমস্যা। দেখেন এতটুকু পর্যন্ত এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে জটিল নাম্বার সিস্টেম, আর 5 থেকে যেগুলো আছে এগুলো হচ্ছে ডি ময়বার থিওরেম, একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের প্রশ্ন। সো ওইখান থেকে আমরা একটু আলোচনা করব। এটাকে এখানে এদিকে নিয়ে আসি। আচ্ছা একটু দেখি, অলমোস্ট 100% এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই এইটাকে স্কিপ করা যাবে না, আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে এটা দেখেন, সহজভাবে যদি আমি আপনাদেরকে বলি, চলুন এটাকে এদিকে নিয়ে আসি। এই 6 এবং এই 7 এই দুইটা থেকে একটা 100% আসবে। ভাগ্য ভালো থাকলে এই দুইটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, মানে এই দুইটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। একই সাথে ডি ময়বারের যে থিওরামটা আছে সেই থিওরামটাও আপনাকে পড়তে হবে, এটাও পড়ে যাবেন। এগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখেন এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ডি ময়বারের উপপাদ্যটা পরীক্ষাতে 3 ভাবে আসতে পারে। কিভাবে কিভাবে আসতে পারে? প্রথমত আসতে পারে যে ডি ময়বারের উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। এভাবে যদি বলে আপনাকে, সেক্ষেত্রে প্রথমত আপনার ডি ময়বারের উপপাদ্যটি কি সেইটা লিখতে হবে। তো ডি ময়বারের উপপাদ্যটা কি ছিল আপনাদের মনে আছে? ডি ময়বারের উপপাদ্যটা এরকম ছিল যে, এরকম যদি এন একটা যে কোনো বাস্তব সংখ্যা হয়, যে কোনো বাস্তব সংখ্যা, সেটা মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে, যদি হয় তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n সমান cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এটা হচ্ছে ডি ময়বারের থিওরাম, ঠিক আছে। এখন পরীক্ষাতে এইটা এভাবে দিতে পারে, যে ডি ময়বারের উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করে, এভাবে আসতে পারে, ওকে। দ্বিতীয়টা হচ্ছে এইভাবে আসতে পারে যে এটা প্রমাণ করো। আবার এটা এরকম আসতে পারে যে ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডি ময়বারের উপপাদ্যটি প্রমাণ করো। ডি ময়বারের উপপাদ্যের 3টা পার্ট, টোটাল 3টা পার্ট। একটা হচ্ছে আপনার ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং আরেকটা হচ্ছে আপনার মূলদ সংখ্যা, এবং আরেকটা হচ্ছে ভগ্নাংশ। 3টা বিষয়ের জন্য প্রুফ করতে হয়। সো প্রথমত আপনাকে উল্লেখ করতে পারে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, অথবা ভগ্নাংশের ক্ষেত্রে, অথবা মূলদ সংখ্যার ক্ষেত্রে, যাই বলে আর কি। অথবা এইটা এভাবে আসতে পারে, অথবা এভাবে আসতে পারে। টোটাল 4 ভাবে পরীক্ষাতে আসতে পারে, আশা করি ক্লিয়ার। যদি মেনশন করে দেয় যে ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাহলে শুধু পূর্ণ সংখ্যার পার্টটা লিখবেন। যদি বলে ভগ্নাংশ বা মূলদ, তাহলে আমরা শুধু মূলদ সংখ্যার পার্টটা লিখবো। আর যদি কিছুই বলে না দেয়, শুধু এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, তাহলে 3টা পার্টই আপনাকে প্রুফ করে দেখাতে হবে। এগুলো একটু দেখতে হবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলা গুরুত্বপূর্ণ। তো এতটুকু পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, কাইন্ডলি একটু বলেন। আমরা অলমোস্ট 5-6টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি, একটু বলেন এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা, একটু কমেন্টস গুলো আমরা দেখে নিব। আজকে শুধু মেজর ফান্ডামেন্টাল, ক্যালকুলাস 1 আস্তে আস্তে সবগুলা দেয়া হবে। আস্তে আস্তে যারা আমাদের কোর্সে যুক্ত থাকবেন তারা আসলে সবগুলা আপডেট পেয়ে যাবেন, সমস্যা নাই। এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? খুব দ্রুত, খুব দ্রুত বলেন। এই দ্রুত কমেন্টস করেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এতটুকু তো অ্যাটলিস্ট বলেন যে ক্লিয়ার, কারণ আমাকে তো সামনে আগাতে হবে, তাই না? খুব দ্রুত।
কারো কোনো কথা নাই, যাই হোক তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, থিওরি অফ ইকুয়েশন। থিওরি অফ ইকুয়েশন থিওরি অফ ইকুয়েশনের যে প্রশ্নগুলো আমরা একটু দেখবো। দেখেন, থিওরি অফ ইকুয়েশন থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে, সব থেকে বেশি প্রশ্ন থিওরি অফ ইকুয়েশন থেকে আসে। অনেক সময় দেখা যায় যে 3 থেকে 4টা প্রশ্ন চলে আসে শুধু এই থিওরি অফ ইকুয়েশন থেকে। সো এই থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারে একটু বেশি করে ফোকাস দিতে হবে এবং সবগুলো প্রশ্ন ভালোভাবে আপনাকে সলভ করতে হবে। ওকে, সো এখানে যে প্রশ্নগুলো আছে দেখেন একটু লক্ষ্য করি আমরা। এখানে একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ থেকে বলেছে যে দ্বিতীয় পদ বিলুপ্ত করে বা বিলুপ্ত মানে সমীকরণটিকে দ্বিতীয় পদ বিলুপ্ত সমীকরণে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ এই সমীকরণের মধ্যে দেখেন আমাদের কিন্তু কি আছে, দ্বিতীয় পদ আছে, অর্থাৎ এক্স স্কোয়ার যুক্ত একটা পদ আছে, ওইটাকে বাদ দিতে হবে। তো এখানে কিন্তু এক্স স্কোয়ার বলে নাই, বলেছে দ্বিতীয় পদ। তো পরীক্ষাতে আপনারা এভাবে বলতে পারে যে দ্বিতীয় পদ অনুপস্থিত, অথবা বলতে পারে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ থাকবে না, এইভাবে বলতে পারে। দুইটা একই বিষয়, বুঝতে হবে ব্যাপারটা আপনাকে। তারপর দেখেন ডেকার্টের চিহ্ন নিয়ম। এই বছর এই প্রশ্নটা আসার সম্ভাবনা অলমোস্ট আছে, আমি 100% না দেই, 99.99%। অর্থাৎ ডেকার্টের চিহ্ন নিয়মের সাহায্যে কিভাবে সমীকরণের প্রকৃতি নির্ণয় করা যায়, এই টাইপের যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এখানে আমি একটা দিয়ে রেখেছি, একটু ভালো করে দেখে নেবেন। এখানে আরো একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে গুণোত্তর প্রগমন থেকে, বাট এই প্রশ্নগুলো খুব একটা এখন আসে না পরীক্ষাতে। এইটা দেখেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে পড়তে হবে। এই টাইপের যে প্রশ্নগুলো আছে, যেমন একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের 3টা মূল দেয়া আছে, এখন নতুন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার মূলগুলো আমরা জানি, সমীকরণ আমরা জানি না, সমীকরণ বের করতে হবে। এই টাইপের একটা প্রশ্ন 100% পরীক্ষাতে আসবে, একটা প্রশ্ন আসবে, বাট কি আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো এরকম কিছু প্রশ্ন আমি দিয়ে রেখেছি, দেখেন 22 সালে এসেছে, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করা টোটালি কোনো সুযোগ নাই। তারপর হচ্ছে নিউটনের সূত্রের সাহায্যে, এই যে দেখেন এখানে বলা হয়েছে নিউটনের সূত্রের সাহায্যে এইখান থেকে S4 S6 নির্ণয় করার জন্য। এখন যদি এই জায়গাটা উল্লেখ না থাকতো, মনে করেন এটা নাই, তাহলে কিন্তু আমরা এটা খুব ইজিলি আমরা এখানে সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় করতে পারতাম। সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় আমরা এটাকে সমাধান করতে পারতাম, কিন্তু এইটাকে এই পদ্ধতিতে সমাধান করা যাবে না, কারণ বলে দিয়েছে নিউটনের সূত্রের সাহায্যে। এই বাবা নিউটন কত কিছু যে করলো জীবনে, তার কোনো শেষ নাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, দেখেন এগুলো অনেকবার পরীক্ষাতে এসেছে। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আছে এখানে, এগুলো একটু দেখে যাবেন। আচ্ছা, তারপর আমরা চলে আসলাম এলিমেন্টারি নাম্বার থিওরি, প্রাথমিক সংখ্যা তত্ত্ব। সো এখানে আমরা একটু আসি, এখানে দুইটা থিওরাম একটু লক্ষ্য করি। এই দুইটা থিওরাম পরীক্ষাতে আসার পসিবিলিটি খুবই বেশি, খুবই বেশি, খুবই বেশি, বাট এগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। যেমন আসতে পারে বর্ণনা সহ অয়লারের উপপাদ্যটি প্রমাণ দাও, অথবা এটার যে বর্ণনা আছে সেইটা পরীক্ষা দিয়ে দিয়ে বলতে পারে প্রমাণ করার জন্য। আরেকটা হচ্ছে উইলসন উপপাদ্য, যে বর্ণনা এবং প্রমাণ করা, অথবা এভাবে আসতে পারে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% আসবে, মানে আসবেই। এই দুইটা থেকে একটা প্রশ্ন, অর্থাৎ একটা থিওরাম আপনাদের 100% পরীক্ষাতে আসবে। খুব ভালোভাবে এগুলো পড়তে হবে, এবং এগুলো আসলে বড় প্রশ্নতে আসার পসিবিলিটি বেশি। তার মানে বড় প্রশ্নের জন্য এগুলো ভালোভাবে আপনাকে পড়তে হবে। আচ্ছা, তারপরে আমরা আরো আছে, এখানে কিছু ছোট ছোট গাণিতিক সমস্যা আছে, যেমন ভাজকের সংখ্যা, ভাজকের সমষ্টি, এই টাইপের বিষয়গুলো নির্ণয় করার। তারপর হচ্ছে এই যে আরো কিছু এক্সাম্পল, এগুলো জাস্ট একটু দেখে যাবেন আর কি। আচ্ছা, এইটা একটু দেখি আমরা। দেখেন এই প্রশ্নটা এই বছরের জন্য 99.9999999% ইম্পর্টেন্ট। 100% বললাম না আর কি, জাস্ট বললাম না আর কি, বাট আসবে পরীক্ষাতে। এই রিলেটেড প্রশ্ন পরীক্ষাতে একটা আসবে, যেখানে আপনার অনুসম্মতার সমাধান বের করার কথা বলা হয়ে থাকবে। যে কোনো একটা প্রশ্ন দিতে পারে, স্যারের মনে হয়েছে এই প্রশ্নটা আমি দিব, সেটা সে দিয়ে দিল, কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে অনুসম্মতা রিলেটেড যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে, যেখান থেকে আপনাকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে।
ওকে, তারপরে এই প্রশ্নটা দেখেন, পাটিগণিতের মৌলিক উপপাদ্য মোটামুটি গুরুত্বপূর্ণ, আপনারা এটাও একটু পড়ে যাবেন। ঠিক আছে, এইটাও চেঞ্জ হয়ে আসতে পারে, যে ডেফিনেশন দিয়ে পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, এখানে আসেন একটু, এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন 100% আসবে। এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন 100% আসবে। প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই, এখানে বেশ কয়েকটা প্রশ্ন আমি দিয়ে রেখেছি, ছোট ছোট প্রশ্ন এগুলো। প্রশ্নগুলো আমরা একটু দেখে নিচ্ছি, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। দেখেন, খুবই ছোট ছোট প্রশ্ন এগুলা, খুবই কিউট কিউট প্রশ্ন। ঠিক আছে, এই যে 1, 2, 3 এবং 4-এর প্রথমটা, এই এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার বীজগণিতীয় ধারার অঙ্ক। আর এই যে লাস্টের, এটা হচ্ছে ত্রিকোণমিতিক ধারার অঙ্ক। আরো আছে এই যে ত্রিকোণমিতিক ধারা, এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা অলমোস্ট 100%, অলমোস্ট 100%, বাট এটাকে আমি 99.99% দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম, জান, দিয়ে দিলাম। খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এইটাকে একটু দেখে যাবেন, এইটাকে একটু দেখে যাবেন, এইটা একটু ভালো করে পড়বেন। এই প্রশ্নগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে আসলে স্কিপ করার কোনো সুযোগই নাই। সাজেশন শেষ।